জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। দোস্ত, আজকের ভিডিওটা নেওয়া হয়েছে এনটিভি নিউজ থেকে, আর ভিডিও টাইটেল হলো চিকেন নেক রক্ষায় গোপন অপারেশন, সাউথ এশিয়া টেনশন, এনটিভি নিউজ। দোস্ত, শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশের মিডিয়াতে অনেক কথা শোনা যাচ্ছে। শিলিগুড়ি করিডোর এটা কোথায় আপনাদের হয়তো আর বলে বোঝানোর দরকার নেই। যারা জানতো না এত বছর ধরে, এত দিন ধরে, সম্প্রতি বাংলাদেশের এই 16-17 মাসে তা বিশ্বের প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে শিলিগুড়ি করিডোর কোথায় অবস্থান করে। শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশের জনগণ থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়ার এত মাথা ব্যথা কেন? এই 16-17 মাসে, বিগত 16-17 মাসে অনেক হুঙ্কার হয়েছে শিলিগুড়ি নিয়ে, শিলিগুড়ি করিডোর নিয়ে অনেক হুঙ্কার হয়েছে। আমাদের যে পূর্বোত্তর 7 সিস্টার রাজ্য রয়েছে সেগুলো নিয়ে বাংলাদেশ দখল করতে চায় এই চিকেন নেক্স করিডোর। এই চিকেন নেক্স করিডোর ব্লক করে 7 সিস্টার যে রাজ্যগুলি রয়েছে সেগুলো মূল ভারতের ভূখণ্ড থেকে আলাদা করার পরিকল্পনা করছে বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে শিলিগুড়ি করিডোর নিয়ে এত উত্তেজনা কেন? আর আদেও কি বাংলাদেশ এই শিলিগুড়ি করিডোর নিয়ে কোনো কিছু করতে হিম্মত রাখে, সাহস রাখে? তো সেগুলো জানবো আজকের এই ভিডিওটি দেখার পর। এই ভিডিওতে শিলিগুড়ি করিডোর নিয়ে কি কি পরিকল্পনা করছে তারা বা কি আছে সেটা তো এখনো আমরা জানি না, তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই এর সঠিক উত্তর, সঠিক জবাব আমি দিতে পারবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন, কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, এনটিভি নিউজটি ফলো করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। শিলিগুড়ি করিডোরের কাছে রাতটা ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। দূরে পাহাড়ের গা ঘেঁষে আলো রেখা যেন বিশাল কিছু নড়ছে, গড়ছে। গ্রামের বয়স্ক মানুষ ফিসফিসিয়ে বলছিলেন ধুবড়ি ঘাটিতে নতুন কিছু বসানো হচ্ছে। এক রাতেই এত সেনা কোথা থেকে এলো? আকাশে তখনও ড্রোনের শব্দ। রাফায়েল যুদ্ধবিমান উড়ে যাচ্ছিল নিঃশব্দে, কিন্তু নিচে সীমান্তের মাটি কাঁপছিল তার শব্দে নয়, বরং আসন্ন এক অজানা আশঙ্কায়। নয়াদিল্লি বলছে এটি কেবল চিকেন নেক রক্ষার ব্যবস্থা, কিন্তু সীমান্তের বাতাস বলছে অন্য কিছু। কারণ কেউ করিডোর রক্ষায় এমন ভয়াবহ প্রস্তুতি নেয় না যদি না সে ভেতরে ভেতরে ভীত হয় নিজের ভবিষ্যৎ নিয়ে। ভারত সীমান্তের একেবারে পাশে 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে, আসামের ধুবড়ি, বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায়। সরকারিভাবে বলা হচ্ছে এটি রুটিন নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেসের সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন এটি আসলে ভারতের অপারেশনাল রেসপন্স জোন পরিকল্পনার অংশ। এই ঘাঁটিগুলোর প্রতিটিতে বসানো হয়েছে রাফায়েল স্কোয়াড্রন, ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট এবং ত্রিঅস্ত্রীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার S-400, ইসরায়েলের MRSM আর ভারতের নিজস্ব আকাশ মিসাইল। এসব অস্ত্রের ক্ষমতা শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক। মাত্র কয়েক মিনিটে 400 কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে পারে এগুলো। প্রশ্ন উঠছে, তাহলে ভারতের টার্গেট কোথায়? বাংলাদেশ সীমান্তের মাত্র কয়েক কিলোমিটার দূরে এই বিপুল প্রস্তুতি দিল্লির কূটনৈতিক বার্তা, আমরা নজর রাখছি। কিন্তু বাংলাদেশে অনেকে বলছেন এটি কেবল নজরদারি নয়, এক ধরনের মানসিক চাপ সৃষ্টির কৌশল।
বাংলাদেশ এখন ভারতের পুরনো অধীন সহযোগী নয়। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি, পাকিস্তানের সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও কূটনৈতিক উষ্ণতা, এমনকি তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা শিল্পের চুক্তি, সব মিলিয়ে দিল্লির কপালে ভাঁজ পড়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী এখন বাংলাদেশ। বঙ্গোপসাগরের জাহাজ চলাচল, গভীর সমুদ্রবন্দর, রেলপথ সবকিছুই চীনের কৌশলগত স্বার্থে অপরিহার্য। অন্যদিকে পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে নৌবাহিনী প্রশিক্ষণ ও প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতার ইঙ্গিত দিয়েছে। তুরস্ক পাঠাচ্ছে ড্রোন ও সামরিক সফটওয়্যার। এমন প্রেক্ষাপটে ভারতের পুরনো একচেটিয়া প্রভাব ভেঙে পড়ছে। নয়াদিল্লি এখন ঠিক সেই অবস্থায় যেখানে সামরিক শক্তি প্রদর্শনী তার একমাত্র প্রতিক্রিয়া। কিন্তু ইতিহাস বলে, যখন কেউ ভয়ে অস্ত্র তোলে তখন সে শক্তিশালী নয়, দুর্বল। ধরে নেওয়া যাক পরিস্থিতি উত্তপ্ত হলো, ভারত সীমিত আকারে বিমান হামলা বা সার্জিক্যাল স্ট্রাইক চালালো, ফেনী বা রংপুরের কোনো অংশ লক্ষ্যবস্তু হলো, তখন আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হবে? বিশ্লেষকরা বলছেন, চীন প্রথমে কূটনৈতিকভাবে ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশ তার বিআরআই অংশীদার, তাই আক্রমণ মানে চীনের স্বার্থে আঘাত। বেইজিং তখন জাতিসংঘে তীব্র প্রতিক্রিয়া জানাবে, দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া বাড়বে, এমনকি স্যাটেলাইট নজরদারিও সক্রিয় করবে। পাকিস্তানও চুপ থাকবে না। দিল্লির সঙ্গে ঐতিহাসিক শত্রুতার কারণে ইসলামাবাদ এটিকে ভারতের আগ্রাসী নীতির প্রমাণ হিসেবে ব্যবহার করবে। তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাই একসঙ্গে আন্তর্জাতিক ফোরামে দিল্লিকে চাপে ফেলবে। বাংলাদেশের প্রতি নৈতিক ও কূটনৈতিক সমর্থন তৈরি হবে, যা ভারতের জন্য এক নতুন দুঃস্বপ্ন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তারা সরাসরি যুদ্ধ চায় না, তবে চায় ভারতকে নিয়ন্ত্রণে রাখতে। একটি ছোট সংঘর্ষ দিল্লিকে পুরোপুরি তাদের নির্ভরশীল করে তুলতে পারে। তারা প্রকাশ্যে নিন্দা করবে মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক আইন ভঙ্গ ইত্যাদি বলে, কিন্তু আড়ালে তারা বলবে, তোমরা যদি আমাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করো, আমরা এই ঘটনা ভুলে যাব। এভাবেই তারা ভারতকে নিজেদের কৌশলগত মুঠোয় আনবে এবং এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলায় ব্যবহার করবে। অর্থাৎ বাংলাদেশের উপর আক্রমণ ভারতের জন্য শুধু নৈতিক নয়, ভূরাজনৈতিক আত্মহত্যাও হবে। ভারতের আরেকটি উদ্বেগের নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার আন্তর্জাতিক প্রভাব সীমাহীন। ওয়াশিংটন, প্যারিস, লন্ডন, ব্রাসেলস সব জায়গায় তার গ্রহণযোগ্যতা অপরিসীম। তিনি চাইলে পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে ভারতের আগ্রাসন ঠেকাতে পারেন, কেবল কূটনীতিতেই নয়, সামরিক প্রতিরক্ষাতেও। দিল্লি জানে ডক্টর ইউনূসের বাংলাদেশে হামলা মানে সরাসরি পশ্চিমাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া। এই কারণেই তারা সীমান্তে সেনা বসিয়ে হলেও গুলি ছুড়তে পারছে না, কারণ প্রতিটি গুলি কূটনৈতিকভাবে তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে। যে রাষ্ট্র নিজেই অসংখ্য জাতিগত সংকটে জর্জরিত, সে অন্যকে ভয় দেখিয়ে শান্ত থাকতে পারে না। কাশ্মীর, মণিপুর, নাগাল্যান্ড, আসাম প্রতিটি রাজ্য এখন বিক্ষুব্ধ। নাগাল্যান্ডের সেনাবাহিনী অপারেশন ব্লু বার্ডের নামে শত শত মানুষ হত্যা করেছে। আসামের স্বাধীনতাকামী ছাত্রদের জীবন্ত পুঁতে ফেলার মতো ঘটনা ইতিহাসে লুকিয়ে রাখা হয়েছে। মণিপুরের সাম্প্রতিক জাতিগত দাঙ্গা ভারতের অভ্যন্তরীণ ভাঙনের গভীর ইঙ্গিত দেয়। আর এই সমস্ত রাজ্যগুলিকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখার একমাত্র সরু পথই হল শিলিগুড়ি করিডোর, মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এক করিডোর। যদি কোনোদিন এই করিডোর বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ভারতের উত্তর পূর্ব 7 রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার পথে হাঁটা শুরু করবে। তাই নয়াদিল্লির ভয় আসলে এই করিডোরকেই ঘিরে। বাংলাদেশ নয়, আসলে নিজের অভ্যন্তরীণ আগুন থেকে বাঁচতেই ভারত সীমান্তে যুদ্ধ সাজাচ্ছে। রাতের শেষ প্রহরে চোপড়া ঘাটির আকাশে আবার ভেসে উঠল একটি রাডার বিম। ভারতীয় সেনারা চুপচাপ সিগন্যাল দিচ্ছে, অবজেক্ট মুভিং ইন নর্থ ইস্ট ট্র্যাক। অন্য পাশে বাংলাদেশি সীমান্ত চৌকিতে কর্তব্যরত সেনা তাকিয়ে আছেন অন্ধকারে, চোখে সিগন্যাল লাইটের প্রতিফলন। দুই দেশের মাঝখানে শূন্যতার মতো নীরবতা। দূর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল। শিলিগুড়ি করিডোর পেরিয়ে যাচ্ছে মালবাহী ট্রেন। সেই শব্দের মধ্যেই যেন মিলেমিশে যাচ্ছে সীমান্ত রাজনীতির আসন্ন ঝড়ের ইঙ্গিত। প্রশ্নটা এখন কেবল কূটনীতির নয়, ইতিহাসেরও। ভারত কি সত্যিই নিজেকে রক্ষার জন্য অস্ত্র তুলেছে, নাকি নিজের ভেতরের ভয়কে ঢাকতে নতুন শত্রু বানাচ্ছে? কুয়াশা ঘন হতে হতে আকাশে মিশে গেল শেষ আলো, আর সীমান্তের বাতাসে ভেসে উঠল নিঃশব্দ সতর্কবার্তা। যুদ্ধ শুরু হলে এবার মানচিত্র বদলাবে। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ম্যাডাম বলছেন যে যুদ্ধ শুরু হলে মানচিত্র বদলাবে। বাস্তব, যুদ্ধ যদি হয় চিকেন নেক নিয়ে, অবশ্যই মানচিত্র বদলাবে। ভারতের মানচিত্র বদলে যাবে, ভারতের আরেকটি রাজ্য বাড়বে, এটা তো নিশ্চিত। আর ম্যাডাম, আপনি নিউজ রুম থেকে শুনতে পান যে শিলিগুড়ি করিডোর দিয়ে কোন ট্রেনটা যাচ্ছে,
শিলিগুড়ি করিডোর দিয়ে কোন রেলটা যাচ্ছে, কোনটা মালগাড়ি, কোনটা প্যাসেঞ্জার ট্রেন, এটা আপনার নিউজ রুম থেকে শুনছেন। গাঁজা খেয়ে গাঁজাখোর গল্প, গাঁজাখোর গাল গল্পগুলো দেন এই মিডিয়া চ্যানেলে এসে। আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না? দোস্ত, ম্যাডাম কি নিউজ পরিবেশন করছে, না উপন্যাস বা গল্প? আমার তো মনে হচ্ছে নিউজ নয়, গাল গল্প। গাল গল্প উনি পরিবেশন করলেন এত সময় ধরে। আর বাংলাদেশে আত পাগলা মুসলমান যারা আছে, যারা মাদ্রাসায় পড়ে, যারা ভারত বিদ্বেষী, পাকিস্তানপন্থী, যারা জামায়াত ইসলাম বা অন্ধভক্ত ইসলামের, সেই সব গাঁজাখোর মানুষগুলো এই রকম গাঁজাখোর গল্প, গাল গল্প খায় বেশি, তাদের হজম হতে কষ্ট হয় না। বুঝতে পারছেন ম্যাডাম? আপনার এই গাল গল্প শুনে তাদের খেতে খুব মজা লাগে, তাদের হজম হয়ে যায় খুব তাড়াতাড়ি। ম্যাডাম, ভারত তো ভয় পায় নাই, এটা তো সত্যি। তবে বাংলাদেশ সহ আপনি ভয় পেয়েছেন কি ম্যাডাম? বলুন ভাই, লাগে কি? লাগে না? লাগে। আরে ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান, কি বলেন? ব্রহ্মস মিসাইলও মোতায়েন করেছে শিলিগুড়ি করিডোরে। বাহ, দারুণ একটা খবর দিলেন তো। তার মানে ব্রহ্মাসের মার আপনার আব্বা পাকিস্তান সেও খেয়েছে, তো এখন আপনাদের পালা। সাবধানে থাকবেন, নাই ব্রহ্মাস এমন জায়গায় এসে পড়বে আপনি আর সেটা বুঝতে পারবেন না যে কোথায় ঢুকলো। হ্যাঁ, কোথায় ঢুকলো সেটা বুঝতে পারবেন না ম্যাডাম। চাচাতো ভাইদেরও বলে দেবেন যে তুই সাবধানে থাকিস। বাংলাদেশ যে এখন আর ভারতের বন্ধু সুলভ রাষ্ট্র নেই, সেটা আপনারা বারবার প্রমাণ করেছেন গত এই 16-17 মাসে। যখন থেকে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে এসেছে, তারপর থেকে যত কিছু আপনারা করেছেন, যত রাজাকার জামায়াত ইসলামের লোকজন আপনারা বসিয়ে রেখেছেন, আর বাংলাদেশের মধ্যে যে সমস্ত নব্য রাজাকার হয়েছে, তারা বারবার ভারতকে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র নয়। এটা আপনার বলা লাগবে না, এটা আমরা বুঝি। আমরা ভাত খাই, আমরা চাল বা ঘাস খাই না, ঠিক আছে? ভাত খাই আমরা। ভারত বিদ্বেষী, ভারত বিরোধী বাংলাদেশিরা বর্তমান সময় চরম সীমানায় পৌঁছে গেছে। তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। আমরা যে সেনা ঘাঁটি বা গ্যারিসন নির্মাণ করেছি, সেটা আমাদের জন্যই করেছি। আর বাংলাদেশ আমার মনে হয় তেমন কিছু করতে পারবে না, আর কখনোই ভারতের সাথে যুদ্ধে তো আসতেই পারবে না। তার একটাই কারণ যে ভারত কি জিনিস, সে যতই আপনারা এই গাঁজা খাওয়া গাল গল্পগুলো প্রবেশন করেন না কেন, তারপরেও বাংলাদেশের মানুষ বা বাংলাদেশে যারা সামরিক শক্তিতে রয়েছে, তারা জানে যে এবার যদি ভারতের সাথে কিছু করতে যায় তাহলে তাদের অবস্থা কি হতে পারে। ম্যাডাম, পাকিস্তানের খান সেনারা আপনার মাকে ক্যাম্পে নিয়ে আদর করেছিল, সেটা হয়তো আপনি ভুলে গেছেন। শহীদদের যে রক্ত এখনো বাংলাদেশের রাজপথ থেকে শুকায়নি, তারপরেও পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেন। আপনাদের তো লজ্জা নেই, আপনাদের লজ্জা করা উচিত। বাংলাদেশের মানুষের লজ্জা নেই। হ্যাঁ, মাত্র 54 বছর আপনাদের যে স্বাধীনতা, সেটাই আপনারা ধরে রাখতে পারেননি। স্বাধীনতার নায়ক যারা ছিল তাদেরকে আপনারা মুছে দিয়েছেন রিসেট বাটন চেপে।
আপনাদের রক্তে বেমানি রয়েছে, আপনাদের তো বিশ্বাস করা যায় না। মাঝে মাঝে আপনার কথা শুনে হাসি পাই, এখনো হাসি পাচ্ছে ম্যাডাম। পাকিস্তান নাকি বাংলাদেশকে প্রযুক্তি দেবে। প্রযুক্তি? তা কি প্রযুক্তি দিচ্ছে পাকিস্তান বাংলাদেশকে? শুনি একটু আমরাও। পাকিস্তানের নিকট একটাই প্রযুক্তি রয়েছে, আর সেটা হলো কিভাবে নিরীহ যে ইনোসেন্ট মুসলমান রয়েছে, যারা মাদ্রাসায় পড়ে, যাদের পকেটে পয়সা নেই, যারা গরিব, তাদের মাইন্ড ওয়াশ করে কিভাবে আতঙ্কি সন্ত্রাসী নির্মাণ করা যায়, কিভাবে সুইসাইড বম্বার তৈরি করা যায়, এই প্রযুক্তি পাকিস্তানের কাছে রয়েছে। আর সেটাই এখন বাংলাদেশে সাপ্লাই হচ্ছে, সেই প্রযুক্তি, সেটা আমরা জানি। এর থেকে ভালো প্রযুক্তি তো আর পাকিস্তানের কাছে নাই। ম্যাডাম বলছেন এই ভিডিওতে যে ভারতের প্রভাব ভেঙে পড়ছে। মদ্যপান করে এসে বা গাল গল্প দেওয়ার একটা লিমিট থাকে ম্যাডাম। আপনি যা শোনাচ্ছেন এটা আপনার মন গড়ন, বা আপনার মতো ঐতিহাসিকবিদ যারা রয়েছে তারাই এই গল্পগুলো গাঁজা খেয়ে গাল গল্পগুলো লেখে, আর সেইগুলো আপনি মিডিয়ার সামনে এসে বকবক করেন। বাংলাদেশের মিডিয়া তো মিডিয়া না, একদম রঙ্গ তামাশার মেলা সেখানে। আচ্ছা ম্যাডাম, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। 1971 সালে তখনকার পূর্ব পাকিস্তানের দামাল ছেলেরা অস্ত্র তুলে নিয়েছিল, তারা কি দুর্বল ছিল? এই যে ইতিহাসের নাম করে যে উক্তি শোনালেন, সেটা আপনার মতো ইতিহাসবিদের লেখা, যারা শক্তিশালী, যাদের বুকে অসীম সাহস, অদম সাহস আছে, তারাই অস্ত্র হাতে তুলে নিয়েছে। বাংলাদেশের দামাল ছেলেরা তখন তাদের জীবনের পরোয়া করেনি, তাদের জীবনের দিকে তাকায়নি, তাদের পরিবারের দিকে তাকায়নি। তারা চেয়েছে বাংলাদেশের মাটি স্বাধীনতা লাভ করুক, বাংলাদেশের মানুষ স্বাধীন জীবন যাপন করুক। খান সেনারা যেভাবে অত্যাচার করেছে 1971 সালে, ভাষা নিয়ে যে আন্দোলন হয়েছে, আজ যে ভাষায় আপনি গাঁজা খাওয়া, গাঁজা গল্প বা গাল গল্প আপনি শোনাচ্ছেন, সেটা সেই শহীদের রক্তের বিনিময়ে, সেই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ যারা করেছে, তাদের রক্তের বিনিময়ে আজ আপনি এত সেফলি মিডিয়াতে বসে বসে গাল গল্প, গাঁজা খেয়ে মদ্যপান করে এসে শোনানো শুরু করেছেন। আপনার লজ্জা করে না? আপনাদের লজ্জা নেই? আপনাদের একদম এত বেহায়া কেন? আপনারা মিডিয়াতে এসে এত যে গাল গল্প, গাঁজা খাওয়া গল্পগুলো শোনান, আপনাদের কি লজ্জা করে না? একদমই লজ্জা নেই। কি লোক আপনারা! আপনাদের কি একটু সেন্স নেই? কি বলেন আপনারা? ভারত বিশ্বের 4র্থ সামরিক শক্তি। বর্তমান সময় একটা ইন্ডেক্সে রিপোর্ট এসেছে যে ভারতের এয়ারফোর্স বিশ্বের 3য়। সেটা কি আপনি জানেন? আপনি জানেন না। আপনি কি বলেন? কি সব আবল তাবল এসে বকাবকি শুরু করে মিডিয়াতে, আমি সেটাই ভেবে কুল পাই না। এখানে আরো বলছে কি যে ভারতের জন্য দুঃস্বপ্ন কিনা, সেটা তো পরের কথা। আরে ভারতের জন্য দুঃস্বপ্ন না, ভারতের জন্য দুঃস্বপ্ন আপনি মনে করেন, কিন্তু আমরা মনে করি না যে আমাদের জন্য সেটা দুঃস্বপ্ন। আমাদের জন্য সেটা সুস্বপ্নও তো হতে পারে। স্বপ্ন কখনো বাস্তব রূপ নিতে পারে। বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন হবে, এটা আপনারা মনে রাখবেন। কয়েক মাস হয়েছে আমরা অপারেশন সিঁদুর লঞ্চ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, আপনার মনে আছে? আপনারা তো মিডিয়ায় ন্যাংটা নাচ নেচেছেন,
এমন এমন গল্প শুনিয়েছেন যার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন গল্প মদ্যপান করে এসে বাংলাদেশের মানুষকে শোনাইছেন, সেই যারা আপনাদের মতো ভারত বিদ্বেষী, পাকিস্তানকে এখনো পর্যন্ত তারা আব্বা মনে করে, তারাই। যান পাকিস্তানে, যেয়ে দেখে আসুন পাকিস্তানের হাল কি হয়েছিল, আপনাদের হালও তাই হবে। সেই জন্য 3টি গ্যারিসন আমরা নির্মাণ করেছি। ইনফ্যাক্ট আপনারা বলছেন না যে আমাদের কপালে ভাঁজ পড়েছে, ভাঁজ আপনারা তৈরি করে দিয়েছেন, এটাই মনে রাখবেন। যখন অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছিল তখন পাকিস্তান তো মার খাচ্ছিল, আসেনি তো, চীন আসেনি, পাকিস্তানের আব্বা চীন আসেনি, আমেরিকা পাকিস্তানের আব্বা আসেনি, তো কেউ আসেনি বাঁচাতে। ইনফ্যাক্ট আমরা জানি পাকিস্তানের পিছন থেকে লিড করছিল চীন, তুরস্ক, কিন্তু তারা মার খেয়েছে, তারা তো কিছু করতে পারেনি। টেস্ট হয়েছে না, পাকিস্তানি যে নির্মিত উন্নত মানের ফাইটার জেট, অস্ত্র, সেগুলো তো টেস্ট হয়েছে ভারতের উপর। একটা অস্ত্রও তো পাকিস্তান থেকে এসে ভারতের মাটি টাচ করতে পারেনি, সেগুলো হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা বুঝবেন না, আপনারা তো অন্ধ, ধর্ম অন্ধ ব্যক্তি, আপনাদের মাথায় ঢুকবে না। ও পাকিস্তান আব্বাও আপনাদের বাঁচাতে আসবে না, ও চীন আব্বাও আপনাদের বাঁচাতে আসবে না। যখন ভারত মারা শুরু করবে না, তখন আপনাদের বাঁচানোর মতো কেউ নেই। ভারতের সাথে আপনাদের যে সীমানা রয়েছে 4000 কিলোমিটার, মায়ানমারের সাথে 200-250 কিলোমিটার বর্ডার শেয়ার করেন, বাকি তো ভারতের সাথে শেয়ার করেন। ভারতের পাওয়ার সম্পর্কে আপনার জ্ঞান নেই। মদ্যপান করে আসেন, গাঁজা খেয়ে আসেন, আর এই গাল গল্প শোনাতে থাকেন। আপনাদের কেউ বাঁচাবে না, পাকিস্তানকে কেউ বাঁচাতে আসেনি, কোনো মুসলমান দেশও আসবে না। আপনাদের ব্যবহার এত খারাপ, আর আপনারা কি মনে করেন যে আপনাদের মুসলমান মনে করে সৌদি আরব, ইউএএ এসব আপনাদের মুসলমান মনে করে? আপনাদের কিচ্ছু মনে করে না। মুসলমান তো দূরের কথা, কি আছে আপনাদের কাছে? না আপনাদের কূটনৈতিক শক্তি আছে, না আপনাদের কাছে টাকা আছে। আপনাদের ভিখারি, ভিক্ষা করার জন্য যান বিদেশে, দরকার নেই এরকম ভিখারি তাদের। আজ পর্যন্ত পাকিস্তানের সাথে যতবার লড়াই হয়েছে, কোন মুসলিম দেশ এসেছে আরব কান্ট্রি থেকে, একটা উক্তি পর্যন্ত করেনি। আর বাংলাদেশের জন্য কথা বলবে, কি বলেন আপনি? ম্যাডাম একটা কথা মনে রাখবেন, ভারতের পলিসি বদলে গেছে। ভারত প্রথমে ডিফেন্সিভ পলিসিতে থাকতো, কিন্তু ভারত বর্তমান সময় অফেন্সিভ পলিসি ফলো করা শুরু করেছে। ভারতের ভিতর যদি কখনো টেরর অ্যাটাক হয়, সেটা অ্যাপটেক বর হিসাবে ভারত নেবে। আপনারা তো কখনো সামনাসামনি যুদ্ধ করার ক্ষমতা রাখেন না। হয়তো আপনারা যেমন পাকিস্তান এসে আপনাদের প্রযুক্তি দিচ্ছে না, ওখান থেকে কিছু সুইসাইড বম্বার তৈরি করবেন, সেগুলো বাগান পথে আমাদের ভারতে ঢুকাবেন। পশ্চিমবঙ্গে কিছু জায়গা, ত্রিপুরার কোনো জায়গা, আসামে কোথাও যেয়ে আপনারা বম ব্লাস্ট করবেন। আপনাদের কাজ এটাই, এর থেকে বেশি কিছু না। কিন্তু এগুলো হলে আপনারা কিন্তু বাঁচতে পারবেন না। বাংলাদেশের হালত খারাপ হয়ে যাবে, পৃথিবীর মানচিত্র বদলে যাবে, এটাও মনে রাখবে। আপনার প্রত্যেকটি কথার যুক্তি এবং সঠিক ডাটা পেশ করে উত্তর আমি দিতে পারি, আপনার মুখ বন্ধ করে দিতে পারি, কিন্তু আমরা বলি না। তার কারণ আকাশে যদি থুতু ফেলি না, সেই থুতু কিন্তু নিজের মুখে এসে পড়বে। আকাশের থুতু ফেললে সেই থুতু নিজের মুখে এসে পড়বে। এই জন্য আকাশে থুতু ফেলা যায় না, থুতু মাটিতেই ফেলতে হয়। তাই মাটির দিকেই আমরা থুতু ফেলি। আপনাদের কথার জবাব আমরা দিতে চাই না, তার কারণ আপনারা তো সেই ধরনের মানুষ না, বুঝার মানুষ না। গাঁজা খেয়ে আসবেন, উল্টো পাল্টা বকবেন, কি বলেন আপনি?
মোহাম্মদ ইউনূসের গ্রহণ যোগ্যতা প্রচুর পরিমাণে বিশ্ব দরবারে। এটা বাংলাদেশের কিছু মানুষ, আপনার শ্রেণীর মানুষ বিশ্বাস করে, বাকি মানুষ কেউ বিশ্বাস করে না। বাংলাদেশের মিডিয়াতে প্রচুর পরিমাণে মোহাম্মদ ইউনূসকে নিয়ে গল্প হচ্ছে, কথা হচ্ছে। ওর যে নোবেল কিভাবে পেয়েছে সেটাও আমরা জানি। টাকা দিলে নোবেলও পাওয়া যায়, টাকা দিলে নোবেল পাওয়া যায়। ও কিনে নিয়েছে, ও ইউনূস কিনে নিয়েছে, বুঝতে পারছেন ম্যাডাম? ও ইউনূস কিনে নিয়েছেন, আপনি টাকা দেবেন আপনিও পাবেন, বুঝতে পারলেন? সুদখোরের কথা, সুদখোরকে কেউ পছন্দ করে না। বর্তমান সময় আপনি যাবেন, আর ও তো কোনো দেশে ঠাঁই পাবে না এখন, সে আমেরিকাও যেতে পারবে না। শেখ হাসিনাকে তো সেফ এক্সিট দিয়ে আমরা নিয়ে এসেছি, আর বাংলাদেশের সামরিক শক্তি এয়ারফোর্স রেখে গেছে ভারতে, কিন্তু এ পাবে না, মোহাম্মদ ইউনূস পাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।